क्लास 7 द भैगाबॉन्ड क्लास 7 है इंग्लिश है तुम द भैगाबॉन्ड एक्टिविटी 9 वी आर गोइंग टू डिस्कस अबाउट द भैगाबॉन्ड एंड एक्टिविटी 9 in activity 9 you can see that there is written punctuate the following passage means you have to learn about punctuation. What is punctuation? Punctuation in Bengali means জ্যোতি চিহ্ন অর্থাৎ বাংলাতে পাংচুয়েশন কথার অর্থ হলো জ্যোতি চিহ্ন কমা পূর্ণচ্ছেদ ফুল স্টপ ইন্টারোগেশন মার্কস এক্সক্লামেটরি মার্কস গ্যাপ অল আর পাংচুয়েশন অর্থাৎ কমা পূর্ণচ্ছেদ সেমিকোলন গ্যাপ জিজ্ঞাসা চিহ্ন বিষয়বোধক চিহ্ন কোটেশন সবগুলোই হলো পাংচুয়েশন অর্থাৎ জ্যোতি চিহ্ন অর্থাৎ আমরা কোনো একটা পরিচ্ছদ লিখতে গেলে কোনখানে জ্যোতি চিহ্ন ব্যবহার করি কোনখানে ফুল স্টপ ব্যবহার করি যে সমস্ত জ্যোতি চিহ্নগুলো ব্যবহার করি অর্থাৎ কোনখানে ফুল স্টপ ব্যবহার করি কোনখানে কমা কোনখানে জিজ্ঞাসা চিহ্ন কোনখানে কোটেশন এসব বিভিন্ন রকম ব্যবহার করি ক্যাপিটাল লেটার স্মল লেটার এগুলো ব্যবহার করি সেইগুলোকেই বলা হয় পাংচুয়েশন বা জ্যোতি চিহ্ন এগুলোর কিছু নিয়ম আছে এখানে তোমাদের অ্যাক্টিভিটি 9 এ পাংচুয়েশন অর্থাৎ জ্যোতি চিহ্ন ব্যবহার করে গোটা প্যারাগ্রাফটা লিখতে বলেছে এটা ইট ইজ ডিভাইডেড ইন 3 প্যারাগ্রাফস অর্থাৎ এটা 3টে প্যারাগ্রাফে ডিভাইড করা আছে একটা প্যারাগ্রাফ একটার সাথে ইন্টারলিঙ্কড আছে অর্থাৎ একটার সঙ্গে আরেকটা যুক্ত আছে তাহলে কি করতে হবে এই প্যারাগ্রাফটা সম্পূর্ণ পড়তে হবে এবং পড়ে তারপর এখানে কোথায় কি ব্যবহার হবে সেটা লিখতে হবে আমি পড়ে নিয়েছি তোমরাও পড়ে নেবে তাহলে আমরা প্রথমে যেটা করব এটা পাংচুয়েশন কোথায় কি ব্যবহার হবে সেটা এখানে লিখে দেওয়া হবে নাও লুক এট দ্য বোর্ড you know that to begin a sentence you have to use the capital letter of the first word অর্থাৎ প্রথম ওয়ার্ডটাতে প্রথমেই তোমাদের কি করতে হবে ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে the first line is do you know Watson said Holmes as we sat together at the end of the garden in the darkness I have really some hesitation in taking you tonight there is a risk of danger I have recited the first paragraph প্রথম পরিচ্ছেদটা আমি তোমাদেরকে বললাম এখানে আমাকে ব্যবহার করতে হবে জ্যোতি চিহ্ন the first line do you know Watson then do you know comma said do you know comma Watson then comma the first letter of the first word have to begin capital letter প্রথম সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটা ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতে লিখতে হয় তোমরা জানো এখানে দেয়া আছে ডু ইউ নো ওয়াটসন অর্থাৎ তুমি কি জানো ওয়াটসন এটা একটা জিজ্ঞাসা চিহ্ন হতো কিন্তু আমি এখনো করিনি অর্থাৎ ইন্টারোগেশন মার্ক এখনো করিনি কারণ লাইনটা শেষ হয়নি পুরো লাইনটা এখনো বাকি আছে তাহলে এই সেন্টেন্সটা কাউকে জিজ্ঞাসা করা হচ্ছে এবং কেউ বলছে সেড হোমস বলছে তাহলে এই কথাটা হুবহু যখন বলছে এটা একটা কোটেশন ব্যবহার করতে হবে তাহলে এখানে একটা কোটেশন ব্যবহার করলাম ডু ইউ নো ওয়াটসনের কোটেশন শেষ করলাম সেড হোমস দেন সেড হোমস HOLMLES said Holmes হালকা গ্যাপ অর্থাৎ কোনো কথা শেষ না করে যখন আবার শুরু করা হয় তখন একটা গ্যাপ দেওয়া হয় as we sat together at the end of the garden as we sat together at the end of the garden in the darkness ডার্কনেসের পর আমাকে করতে হবে কি একটা ফুল স্টপ দিতে হবে, অর্থাৎ এখানে কিছুটা শেষ হলো।
দেন আবার একটা হালকা গ্যাপ, ফুল স্টপ না দিয়ে একটা গ্যাপ দিলাম, ফুল স্টপ না দিয়ে গ্যাপ। আই হ্যাভ রিয়েলি সাম হেজিটেশন। আই অর্থাৎ ফার্স্ট পারসন narrative, when you have to start first person narrative you have to use again the quotation, অর্থাৎ ফার্স্ট পারসন narrative শুরু হলে আবার তোমাদেরকে কি করতে হবে, কোটেশন দিতে হবে। I have really some hesitation in taking you tonight. I, capital letter I have really some hesitation in taking you tonight. Taking you tonight. Interrogation marks, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন। এখানে এসে আমি প্রশ্নবোধক চিহ্ন দিলাম, যেটা এখানে হতো। দেখো এই সেন্টেন্সটার সঙ্গে এই সেন্টেন্সটা ইন্টারলিঙ্ক। ডু ইউ নো ভার্সন I have really some hesitation in taking you tonight, এখানে হলো শেষ। অর্থাৎ এই সেন্টেন্সটার সঙ্গে এই সেন্টেন্সটা ইন্টারলিঙ্কড আছে। বাদবাকি মাঝের যে সেন্টেন্সগুলো আছে সেটা একটা বর্ণনামূলক সেন্টেন্স। অর্থাৎ পুরো অর্থটা দেখো, ডু ইউ নো, তুমি কি জানো ভার্সন। সেড হোমস বলল, অ্যাজ উই স্যাট টুগেদার, যখন আমরা বসেছিলাম, অ্যাট দ্য এন্ড অফ দ্য গার্ডেন, অর্থাৎ বাগানের শেষে, ইন দ্য ডার্কনেস, অন্ধকারে। আই হ্যাভ, এরপরে আবার শুরু করছে, আই হ্যাভ রিয়েলি সাম হেজিটেশন ইন টেকিং ইউ টুনাইট, অর্থাৎ তোমাকে আজকে রাতে নিয়ে যাবে কি না তার বিষয়ে কোনো কিন্তু আছে। তাহলে ডু ইউ নো ভার্সন আই হ্যাভ রিয়েলি সাম হেজিটেশন ইন টেকিং ইউ টুনাইট, এটা হলো মেন সেন্টেন্স, তাই এখানে আমি জিজ্ঞাসা চিহ্নটা দিলাম। দেয়ার ইজ এ রিস্ক অফ ডেঞ্জার, আর তারপরে আবার বলছে দেয়ার ইজ এ রিস্ক অফ ডেঞ্জার, রিস্ক অফ ডেঞ্জার। এখানে গিয়ে ফুল স্টপ হলো এবং কোটেশন শেষ হলো। কোটেশনটা এখান থেকে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, আবার এখানেও প্রথমে একটা শেষ হয়েছে, প্রথমটাই, আর দ্বিতীয়টা এখান থেকে শুরু, এখানে শেষ। অর্থাৎ তোমাদের দুটো সেন্টেন্স এখানে বলা আছে, একটা সঙ্গে আর একটা ইন্টারলিঙ্কড। ঠিক আছে, তাহলে প্রথম পরিচ্ছেদ ফার্স্ট প্যারাগ্রাফটা এখানে শেষ হলো। দ্বিতীয় প্যারাগ্রাফটা দেখো, ফার্স্ট প্যারাগ্রাফটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। আমি এরপরে দ্বিতীয় প্যারাগ্রাফটা লিখবো এবং ফার্স্ট প্যারাগ্রাফটা আমি ওয়াইপ আউট করবো, অর্থাৎ প্রথম প্যারাগ্রাফটা আমি মুছে দেবো। Second paragraph, you know, I welcome it, but you have evidently seen more in these rooms than was visible to me. তাহলে এটা অন্য আরেকজন বলছে, ইউ স দ্য ভেন্টিলেটর, এখানেও একটা বলছে। তাহলে এই দুটো প্রথম পরিচ্ছদটা আমি লিখছি। লেখা আছে ইউ নো, ইউ ছোট হাতের আছে, ইউটা তোমাকে বড় হাতে লিখতে হবে। ইউ নো, কমা দিলাম, আই ওয়েলকাম ইট, ফুল স্টপ। অর্থাৎ তুমি জানো যে আমি এটাকে অভ্যর্থনা জানাই, এখানে কথাটা শেষ হলো। তারপর আবার শুরু হচ্ছে বাট, বি বড় হাতের পরে, বাট ইউ হ্যাভ evidently seen more in this room than was visible to me.
ফুল স্টপ। এখানে গেল দ্বিতীয় পরিচ্ছেদটা এবং এর সঙ্গে একটা লেজুর আছে। ইউ স দ্য ভেন্টিলেটর, এখানে জিজ্ঞেস করা হচ্ছে, তাহলে এই নিচে লেখার স্পেস আছে, আমি এর নিচে লিখবো। ইউ বড় হাতের করতে হবে, ইউ স দ্য ভেন্টিলেটর, ইউ স দ্য ভেন্টিলেটর, ভেন্টিলেটর ইন্টারোগেশন মার্ক কোশ্চেন। অর্থাৎ এটা একটা জিজ্ঞাসা করা হচ্ছে, তুমি কি ভেন্টিলেটর বা ঘুলঘুলিগুলো দেখতে পাচ্ছ? ইউ নো, তুমি জানো, আই ওয়েলকাম ইট, আমি এটাকে অভ্যর্থনা জানাই, বাট ইউ হ্যাভ এভিডেন্টলি সিন, কিন্তু স্পষ্টতই তুমি দেখতে পাও, মোর ইন দিস রুমস দ্যান ওয়াজ ভিজিবল টু মি, অর্থাৎ আমি যেটা দেখতে পাই, আমার কাছে যেটা দৃশ্যমান, তার থেকেও বেশি তুমি এই রুমে দেখতে পাচ্ছ। ইউ স দ্য ভেন্টিলেটর, তুমি কি এই ঘুলঘুলিগুলো দেখেছো? নাও থার্ড প্যারাগ্রাফ, ইন থার্ড প্যারাগ্রাফ again you have to begin with the capital letter, অর্থাৎ প্রথম তৃতীয় পরিচ্ছেদও তোমাদেরকে ক্যাপিটাল লেটার শুরু করতে হবে। and again it is a first person or second person narrative, ফার্স্ট পারসন ন্যারেটিভ, তাই এটাকে কোটেশনের মধ্যে রাখতে হবে। yes but I don't think that it is such a very dangerous or unusual thing to have a small opening between two rooms। তাহলে দেখো তৃতীয় পরিচ্ছেদটা যে যতটুকু স্পেস আছে তার মধ্যে লিখছি, তারপরে বাদ বাকিটা এটা ওয়াইপ আউট করে লিখবো। তাহলে ইয়েস কোটেশন ফুল স্টপ, কোটেশন দিয়ে শুরু করলাম, ফার্স্ট ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করলাম এবং ফুল স্টপ দিলাম। ইয়েস বাট আই ডোন্ট থিঙ্ক, বাট I don't think, do not এ দেওয়া আছে, do not, but I do not think that it is such a very dangerous, think that it is such a very dangerous or unusual thing to have a small opening between two rooms, to have a small opening between two rooms, between two, এখানে যে একটা ফুল স্টপ, অর্থাৎ হ্যাঁ কিন্তু আই ডু নট থিঙ্ক, আমি ভাবি না, দ্যাট যে ইট ইজ সাচ এ ভেরি ডেঞ্জারাস, এটা খুবই বিপজ্জনক, অর আনইউজুয়াল অথবা সম্পূর্ণ আলাদা থিং, জিনিস, টু হ্যাভ এ স্মল ওপেনিং, একটা ছোট্ট রকমের ফাঁকা জায়গা, বিটুইন টু রুমস, অর্থাৎ দুটো রুমের মাঝখানে, between two rooms there is a small opening, it is not unusual to the speaker, অর্থাৎ ছোট যে একটা প্যাসেজ আছে সেটা বা ছোট ফাঁকা জায়গা আছে দুটো রুমের মাঝখানে, সেটা বিষয়ে কোনো এমন কিছু বিপজ্জনক বা ঝুঁকির কিছু নেই। only one sentence is left out, একটি মাত্র সেন্টেন্স আর বাকি আছে, এটা আমি উপরে লিখছি, এটা ওয়াইপড আউট করে। It was so small that a rat could hardly pass through, এটা এতই ছোট জায়গা, দুটো রুমের মাঝখানে এতই কম জায়গা আছে যে একটা ইঁদুরও ঠিকমতো ভালো করে পাস করতে পারবে না। তাহলে ইট দিয়ে শুরু করা আছে, এখানে ফুল স্টপের পরে যদি শুরু করতে হয় তাহলে কি করতে হয় না ক্যাপিটাল লেটার ওয়ার্ড দিয়ে শুরু করতে হয়। তাহলে ইট, আই বড় করলাম, ইট ওয়াজ সো স্মল, was so small that a rat
could hardly pass through, অর্থাৎ এটা এতই ছোট যে একটা ইঁদুরও ঠিকমতো বেরোতে পারবে না। ফার্স্ট আই হ্যাভ বিগেন উইথ এ ইনভার্টেড কমা, অর্থাৎ প্রথম যেটা আমি ইনভার্টেড কমা দিয়ে শুরু করেছিলাম, আই হ্যাভ টু এন্ড দিস উইথ দ্য ইনভার্টেড কমা, অর্থাৎ আমাকে ইনভার্টেড কমা দিয়ে শেষ করতে হবে, মানে কোটেশন দিয়ে শেষ করতে হবে। এই কোটেশন শুরু হয়েছে, কোটেশন দিয়ে শেষ করলাম। তাহলে এটা পাঞ্চুয়েশন ছিল। পাঞ্চুয়েশন দিয়ে তোমাদের অ্যাক্টিভিটি 9টা শেষ হলো। পাঞ্চুয়েশন অর্থাৎ জ্যোতিচিহ্ন সম্বন্ধে তোমরা আশা করি একটু ধারণা হলেও পেয়েছো। পরবর্তীকালে আবার যখন পাঞ্চুয়েশনের স্পেশাল ক্লাস হবে তখন তোমাদেরকে আরেকটু ভালো করে বুঝিয়ে দেওয়া হবে। অ্যাক্টিভিটি 10 করে দেওয়া আছে আগে। অ্যাক্টিভিটি 11 প্লুরাল নাউন দেওয়া আছে, কিছু এক্সট্রা ওয়ার্ড আছে এবং শূন্যস্থান 5টি শূন্যস্থান আছে, 5টি শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে অ্যাক্টিভিটি 9টা ওয়াইপড আউট করে অ্যাক্টিভিটি 11টা আমরা লিখব। Activity 11, fill in the blanks with the plural nouns given in the help box. Help box এ যে সমস্ত plural noun গুলো আছে সেইগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করো। There are some extra word, কিছু বাড়তি ওয়ার্ড দেওয়া আছে। আমি বলছি হেল্প বক্সে যে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলো বলছি, বা আমি পুরোটাই লিখে হেল্প বক্সের নিচে দিয়ে দিচ্ছি। পুরোটাই আমি লিখছি। প্রথম আছে, দেখো এ আছে, ইউ হ্যাভ ওন দ্য ম্যাচ, ইউ হ্যাভ ওন the match dash exclamation mark. The police dash were not far away. C, he did not have the dash. He did not have the dash, but he had the capacity. To build an empire. D, the test dash so exciting, was so exciting that all were glued to the television. television, to the television. ই আছে, he held the burning coal, with the help of dash. এটা দেওয়া আছে ফুল স্টপ। তাহলে এটা কোশ্চেন। হেল্প বক্সে দেওয়া আছে স্পিসিস অর্থাৎ প্রজাতি, হেডকোয়ার্টার্স অর্থাৎ সদর দপ্তর, মিনস উপায়, সিরিজ পরম্পরা বা শ্রেণী, স্পেকটেকলস চশমা, টংস
চিমটা বা সাড়াশি, কংগ্রাচুলেশন অর্থাৎ অভিনন্দন। তাহলে ফার্স্ট অ্যাক্টিভিটি 11 ফার্স্ট সেন্টেন্স দেখো, ইউ হ্যাভ ওন দ্য ম্যাচ, তোমরা জিতেছো ম্যাচ, অর্থাৎ তোমরা একটা ম্যাচ জিতেছো, তাহলে কি করা হবে, এটা কংগ্রাচুলেশন হবে। তাহলে এই ড্যাশের জায়গা হবে কংগ্রাচুলেশন। কংগ্রাচুলেশন এই ড্যাশের জায়গায় তাহলে ফার্স্ট ড্যাশ, দ্য আনসার ইজ কংগ্রাচুলেশন, অর্থাৎ অভিনন্দন, তোমরা ম্যাচ জিতেছো, তোমাদেরকে অভিনন্দন। দ্য পুলিশ ড্যাশ ওয়ার নট ফার অ্যাওয়ে, পুলিশের তাহলে হেডকোয়ার্টার্স হবে, অর্থাৎ সদর দপ্তর, HEAD TERS, হেডকোয়ার্টার্স অর্থাৎ সদর দপ্তর, অর্থাৎ পুলিশের সদর দপ্তরটা বেশি দূরে নয়। হি ডিড নট হ্যাভ দ্য ড্যাশ বাট হি হ্যাড দ্য ক্যাপাসিটি টু বিল্ড অ্যান এম্পায়ার, তার ড্যাশ নেই কিন্তু তার ক্ষমতা আছে একটা সাম্রাজ্য গঠন করা। তাহলে এখানে লিখতে হবে মিন্স, তার অর্থ নেই কিন্তু তার ক্ষমতা আছে একটা সাম্রাজ্য গঠন করা, অর্থাৎ অর্থ যদি তার থাকতো তাহলে সে একটা সাম্রাজ্য গঠন করতে পারত। ডি আছে দ্য টেক্সট ড্যাশ, টেক্সটের ক্ষেত্রে হবে সিরিজ, টেক্সট সিরিজ, SERIES সিরিজ, দ্য টেক্সট সিরিজ ওয়াজ সো এক্সাইটিং, অর্থাৎ টেক্সট ম্যাচগুলো এতই এক্সাইটিং আকর্ষণীয় ছিল দ্যাট অল ওয়ার গ্লুড টু দ্য টেলিভিশন, অর্থাৎ সবাই টেলিভিশনে ভিড় করছিল। হি হেল্ড দ্য বার্নিং কোল উইথ দ্য হেল্প অফ ড্যাশ, অর্থাৎ সে বার্নিং অর্থাৎ জ্বলন্ত, জ্বলন্ত কয়লাগুলো কিসের সাহায্যে তুলছিল, অর্থাৎ টংস অর্থাৎ চিমটা বা সাঁড়াশির সাহায্যে। তাহলে এর আনসার হবে টংস, TONGS, অর্থাৎ টংস। তাহলে তোমাদের আনসারগুলো আরেকবার বলছি, ফার্স্ট অ্যান্সার কংগ্রাচুলেশন, সেকেন্ড আনসার হেডকোয়ার্টার্স, থার্ড আনসার মিন্স, ফোর্থ আনসার সিরিজ, আর ফিফথ আনসার হলো টংস। নাও দ্য সেকেন্ড অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি 12, অ্যাক্টিভিটি 12 এটা একটা রাইটিং আছে, রাইটিং প্যারাগ্রাফ আছে। কি দেয়া আছে দেখো, ডেসক্রাইবড ইন এ শর্ট প্যারাগ্রাফ, ছোট একটা প্যারাগ্রাফের মধ্যে দেখো, উইদিন 70 ওয়ার্ডস, 70টি শব্দের মধ্যে, ইউর এক্সপিরিয়েন্স অফ এনজয়িং এ পিকনিক, অর্থাৎ তোমার অভিজ্ঞতা একটা পিকনিক, চড়ুই ভাতি তুমি উপভোগ করেছো, তার অভিজ্ঞতা তোমাকে লিখতে হবে। ইউ মে ইউজ দ্য ফলোয়িং হিন্টস, তুমি এই নিচের হিন্টসগুলো ব্যবহার করতে পারো। তোমাদেরকে আমি এটা লিখে দেবো না, শুধু হিন্টসগুলো একটু আলোচনা করে দেবো, তাই হিন্টসগুলো আলোচনা করার জন্য আমি এটা ওয়াইপ আউট করবো। Activity 12, writing your experience of enjoying a picnic, your experience of enjoying a picnic, here five points are here, 5 hints are here, অর্থাৎ 5টি hints এখানে আছে। you have to use all the hints to write your experience of enjoying a picnic or writing write the writing, অর্থাৎ তোমাকে এই রাইটিংটা লিখতে গেলে 5টা পয়েন্ট তোমাকে বা 5টা hints তোমাকে ব্যবহার করতে হবে। এই 5টা hints সম্বন্ধে আমি আলোচনা করব, রাইটিংটা তোমরা নিজেরাই লিখবে, কারণ রাইটিং নিজের মতো করে তোমরা লিখতে শিখবে। দেখো প্রথমে আছে প্লেস অফ দ্য পিকনিক, ফার্স্ট প্লেস অফ দ্য পিকনিক,
ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু রাইট ডাউন দ্য প্লেস অফ দ্য পিকনিক, অর্থাৎ যে জায়গায় তুমি পিকনিক করতে গিয়েছিলে, মুকুটমণিপুর হোক বা কলকাতা হোক বা দীঘা হোক, যে জায়গায় তুমি পিকনিক করতে গিয়েছিলে সেই জায়গাটার নাম তোমাকে লিখতে হবে। অর্থাৎ সেই জায়গাটার ডেসক্রিপশন, সেই জায়গা সম্বন্ধীয় যে সমস্ত দৃশ্যমান যা আছে, সেই দেখার মতো জায়গা আছে, সেইগুলো তোমাকে লিখতে হবে। 2 নম্বর টাইম সেশন অফ দ্য পিকনিক, অর্থাৎ সময় এবং কাল, অর্থাৎ কোন সময় গিয়েছিলে, কোন ঋতুতে গিয়েছিলে। 2 নম্বর আছে টাইম সেশন, সিজন অফ দ্য পিকনিক। পিকনিক কোন সময় গিয়েছিলে, কোন সময়, অর্থাৎ ঋতুতে গিয়েছিলে, ঋতুর কোন সময় গিয়েছে, মাঝামাঝি গিয়েছিলে না প্রথমে গিয়েছিলে না শেষ দিকে গিয়েছিলে, সেটাও তোমাদের লিখতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের পিকনিকে আমরা শীতকালে করে থাকি, বছরের শেষ দিকে শীতকালে আমরা করে থাকি। তাহলে তোমাকে সেই সময়টা দিতে হবে যে ডিসেম্বরের শেষ কিংবা জানুয়ারির শুরু, এবং সেটা শীতকাল ছিল। এই এই সময়টা এবং ঋতুটা তোমাকে উল্লেখ করতে হবে, যে সেই সময় আমরা সোয়েটার, চাদর সোয়েটার, বিভিন্ন গরম পোশাকের, গরম উষ্ণ পোশাক পরে আমরা গিয়েছিলাম, সেগুলোও তোমাকে লিখতে হবে। ইয়োর কম্পেনিয়ন্স ইন দ্য পিকনিক, তোমার সঙ্গী সাথী পিকনিকে। ইয়োর কম্পেনিয়ন্স ইন দ্য পিকনিক, অর্থাৎ সঙ্গী সাথী কে কে গেছো, তোমার পিতামাতা হতে পারে, তোমার বন্ধু বান্ধব হতে পারে, আরও যদি কেউ সঙ্গের সাথে হতে পারে, তাহলে সেগুলো তোমাকে লিখতে হবে যে আমি আমার পিতামাতা এবং আমার আত্মীয় স্বজন বা আমার বন্ধু বান্ধব সবাই মিলে বা আমরা বন্ধুরা মিলে আমরা পিকনিকে গিয়েছিলাম। গেমস ইভেন্ট অ্যাক্টিভিটিস, গেম ইভেন্টস অ্যাক্টিভিটিস, গেমস অর্থাৎ সেখানে যে তোমরা কি খেলাধুলা করেছো, তোমরা টেনিস খেলেছো বা তোমরা কোনো ক্রিকেট হয়তো খেলেছো, সেই খেলাগুলো তোমাকে লিখতে হবে। কী কী ইভেন্টস তোমাদের ছিল সেখানে, হয়তো তোমাদের মিউজিক্যাল চেয়ার তোমরা অ্যারেঞ্জ করেছিলে, তোমরা অন্য শাক বাজানো, বিভিন্ন রকমের ছোটোখাটো খেলা তোমরা নিজেদের মধ্যেই এনজয়মেন্ট করার জন্য হয়তো অ্যারেঞ্জ করেছিলে, সেগুলোও তোমাকে লিখতে হবে। আর অ্যাক্টিভিটিস কী কী করেছো সেগুলো লিখতে হবে। অর্থাৎ পিকনিকে যে তুমি কোনো পাহাড়ে ঘুরতে গেছো কি না, পিকনিকে যাওয়ার পরে তুমি কোনো নদী ঘুরতে গেছো কি না, লঞ্চে করে তুমি অন্য কোনো জায়গায় গিয়েছো কি না, সেগুলো তোমার সাইট সিইং, এগুলো তোমাকে লিখতে হবে। এবং 5 নম্বর এবং অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট ইয়োর ফিলিংস আফটার দ্য পিকনিক, অর্থাৎ পিকনিকটা হওয়ার পরে তোমার অভিজ্ঞতা বা তোমার অনুভূতি। ইয়োর ফিলিংস আফটার দ্য পিকনিক। ইয়োর ফিলিংস আফটার দ্য পিকনিক, এই ফিলিংসটা বিভিন্ন জনের বিভিন্ন রকমের হয়, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে সুখেরই হয়। পিকনিকে যাওয়ার পরে তোমরা কি এনজয়মেন্ট করলে, সেই এনজয়মেন্ট তুমি সারা জীবন মনে থাকবে, সেই দিনটা তোমার সারা জীবন মনে থাকবে। অর্থাৎ পিকনিকে যাওয়ার পরে তুমি যে সমস্ত অভিজ্ঞতাগুলো অর্জন করেছো, সেটা হয়তো তোমার দৈনন্দিন জীবনেও কাজে লাগতে পারে এবং তোমার পড়ার জীবনে, একাডেমিক লাইফেও তোমার কাজে লাগতে পারে। যেমন পিকনিকে যে তুমি কোনো একটা পাহাড়ে ঘুরতে গেছো, পাহাড়ের পরিবেশ অর্থাৎ এবং সেই চারপাশে এলাকার পরিবেশ, সেখানে ঝর্ণা, পুকুর, নদী যদি ছোটোখাটো দেখেছো, স্টিমে করে বেড়াতে গেছো, কোনো এক জায়গায় হরিণ দেখেছো কিংবা কোনো সরীসৃপ, পাইথন, বাঘ ইত্যাদি দেখেছো, তাদের অভ্যাস, তারা কোন খাঁচাতে থাকে, তুমি ময়ূর দেখেছো তারা কীভাবে থাকে এবং কিভাবে তাদের খাঁচাগুলো হয়ে থাকে, চিড়িয়াখানা হয়ে থাকে, সেগুলো তোমার অভিজ্ঞতার মধ্যেই পড়ে এবং তোমার ফিলিংসের মধ্যেই পড়ে। সেই ফিলিংসগুলো তোমাকে শেষকালে অর্থাৎ কনক্লুশনে লিখতে হবে। অর্থাৎ প্যারাগ্রাফ যখন তুমি শেষ করবে তখন তোমার ফিলিংসটা দিয়ে শেষ করবে যে আমি এখানে গিয়ে ভালো অভিজ্ঞতা লাভ করেছিলাম এবং সেই অভিজ্ঞতাটা খুবই সুখকর। এর ফলে আমি যখনই দুঃখ পাই তখনই সেই অভিজ্ঞতার কথা মনে করে আমি নিজেকে আবার পুনরুজ্জীবিত করতে পাই। এইভাবে তোমাকে লিখে তোমাকে শেষ করতে হবে, কনক্লুশন করতে হবে তোমার রাইটিংটা। তাহলে এখানে 3টে অ্যাক্টিভিটি তোমাদেরকে আলোচনা করা হলো। অ্যাক্টিভিটি 9 যেটা ছিল পাঞ্চুয়েশন, অ্যাক্টিভিটি 11 যেটা ছিল তোমার প্লুরাল নাউন,
আর অ্যাক্টিভিটি 12 যেটা ছিল রাইটিং তোমাদের করে দেওয়া হলো না, কিন্তু আলোচনা করে দেওয়া হলো। আশা করি এই ভিডিওটা তোমাদেরকে এই অ্যাক্টিভিটিগুলো ভালোভাবে বুঝতে এবং এগুলো অ্যাক্টিভিটিগুলো করতে আশা করি সাহায্য করবে।